যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা পারমাণবিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে আসছে সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার এ তথ্য নিজেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় উইটকফ আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার রাশিয়ায় যাবেন। এ সফরের পেছনে মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে একটি চুক্তির জন্য রাজি করানো। ট্রাম্প ইতোমধ্যে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কী ধরনের হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, উইটকফের সফরের উদ্দেশ্য হবে একটি শান্তি চুক্তির বার্তা পৌঁছে দেয়া। তিনি বলেন, হ্যাঁ, এমন একটি চুক্তি হোক যেন মানুষ হত্যা বন্ধ হয়। এদিকে ট্রাম্পের বক্তব্য আর উদ্বেগ তৈরি হয়েছে তার সম্ভাব্য নতুন পদক্ষেপ নিয়ে। তিনি জানিয়েছেন, রাশিয়ার বাণিজ্য অংশীদার যেমন চীন ও ভারতের ওপর দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করার বিষয়টিও বিবেচনায় আছে। এটি রাশিয়ার ওপর চাপ বাড়াবে ঠিকই, তবে একই সঙ্গে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ওয়াশিংটনের এমন চাপের মুখেও রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বলেন তিনি শান্তি চান, তবে ইউক্রেনে আগ্রাসন থামাতে যে শর্তগুলো তিনি আগেই দিয়েছিলেন সেগুলো এখনো অপরিবর্তিত। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালালেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। বরং আলোচনার পথ ক্রমেই জটিল হয়ে উঠছে এবং রুশ নেতৃত্বের প্রতি বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও। রাশিয়ার কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ড্রোন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার রাশিয়ার একটি প্রধান তেল শোধনাগার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী কারখানাও নিশানা করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ বলেছে, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলের রিয়াজানে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় রুশ তেল শোধনাগারে আগুন ধরে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের আন্নেফতপ্রতুক তেল সংরক্ষণ স্থাপনাতে হামলা করা হয়েছে। তবে কিভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তথ্য জানায়নি ইউক্রেন। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ মূলত ড্রোন ও দূরপাল্লার হামলায় বিশেষজ্ঞ। আর ওই হামলার বিষয়েও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে পৃথক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার প্রিমোর্স্ক আখতার্স্ক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এই ঘাঁটি থেকে প্রায় ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়। এর পাশাপাশি রাশিয়ার পেনজা অঞ্চলের একটি কারখানাতেও হামলার দাবি করেছে এসবিইউ। এই কারখানা থেকে রাশিয়া সামরিক শিল্প খাতের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করা হয়। ২০২২ সালে রাশিয়ায় পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর সময় ইউক্রেনের কাছে দূরপাল্লার হামলার জবাব দেওয়ার ক্ষমতা ছিল না। তবে দেশটি বর্তমানে শত শত কিলোমিটার দূরে বিস্ফোরক বহনে সক্ষম আত্মঘাতী ড্রোনের বহর গড়ে তুলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার রাতভর ইউক্রেনের ছোড়া ৩৩৮টি ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ছোড়া ৫৩টি ড্রোনের মাঝে অন্তত ৪৫টি ভূপাতিত করার দাবি করেছে। ২০২৫ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার ভিড়ে এক নতুন চমক হয়ে এসেছে সাইয়ারা। মোহিত সুরির এই রোম্যান্টিক ছবিটি মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২১৭.২৫ কোটি রুপি, যা একে বছরটির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার জায়গায় পৌঁছে দিয়েছে। নবাগত আহাম পান্ডে ও অনিত পাদাকে নিয়ে নির্মিত এই প্রেমের গল্প রূপালী পর্দায় যেন জীবন্ত হয়ে উঠেছে। আবেগঘন কাহিনী, মেলোডি ভরা সাউন্ডট্র্যাক আর প্রাণবন্ত অভিনয়ের মিশেলে দর্শকরা সিনেমাটিকে বরণ করে নিয়েছেন খোলা হৃদয়ে। নতুন মুখ হলেও এই জুটির কেমিস্ট্রি এবং সাবলীল অভিনয় যেন দীর্ঘদিনের পরিচিত কোনো ভালোবাসার গল্পকে নতুন করে বলেছে। সাইয়ারার প্রতি আগ্রহ শুরু হয়েছিল মুক্তির আগেই। ট্রেইলার, গান ও পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বইতে থাকে হাইপের ঝড়। সেই আগ্রহেই সিনেমা হলে ভিড় আর টিকিট বিক্রির হারে প্রমাণ দিয়েছে সাইয়ারা শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগের নাম। ভারতীয় গণমাধ্যম জানায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটির আয় ছিল দারুণ। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক বাজারেও প্রশংসিত হয়েছে সাইয়ারা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩০ কোটি রুপির বেশি।
2025 সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এখনও পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সাওয়া, যার আয় 601 কোটি রুপি ছাড়িয়েছে। তবে তারপরেই উঠে এসেছে সাইয়ারার নাম। হাউসফুল 5-এর মতো বহু তারকাবহুল সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে এটি। আর এই কৃতিত্ব এসেছে কেবল ভালো গল্প, নির্মল ভালোবাসা ও হৃদয়ে ছোঁয়া উপস্থাপনার কারণে। সাইয়ারার অভাবনীয় এই সাফল্য আবারও প্রমাণ করল সত্যিকারের ভালোবাসা, মমতা আর মানবিক আবেগ আজও দর্শককে নাড়া দিতে পারে। বড় নাম নয়, হৃদয় থেকে বলা গল্পই সিনেমাকে বানিয়ে দিতে পারে অতুলনীয়। সাইয়ারা ঠিক সেটাই করে দেখিয়েছে, শুধু গল্প বলেনি, হৃদয় দিয়ে বলেছে। আর দর্শক তার উত্তর দিয়েছে ভালোবাসা, করতালি আর ইতিহাস গড়ার সঙ্গী হিসেবে। আমরা যে সময় এই দায়িত্ব নেই, সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কি ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কি ছিল এবং দেশের অবস্থাটা কি ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে মব ভায়োলেন্স বা গোষ্ঠীগত সহিংসতা আগের তুলনায় কমেছে এবং পরিস্থিতি আর উন্নতির দিকে যাচ্ছে। সোমবার দুপুরে রাজধানীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ওই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই আগস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরো ভালো বলতে পারবে। মব ভায়োলেন্সে পুলিশ কেন এখনো কঠোর ব্যবস্থা নিতে পারছে না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেকটা কমে এসেছে। আমরা কোনো ছাড় দেইনি এবং ভবিষ্যতে আরো নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি। আসন্ন নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের দায়িত্ব হলো নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এজন্য আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে এবং নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নিরাপত্তা ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা সবাইকে সমানভাবে সুরক্ষা দিচ্ছি। তবে যারা বেশি ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল তাদের একটু বেশি সুরক্ষা দেয়া হয়। যাদের ঝুঁকি কম তাদের নিরাপত্তার প্রয়োজনও কম। আমাদের কাছে এ সংক্রান্ত তথ্য আসে গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমের মাধ্যমেও। এক সাংবাদিক জানতে চান, এই বাহিনী দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? উত্তরে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে এবং খুব ভালোভাবেই সম্পন্ন হবে। চলতি আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন আশঙ্কায় রাজধানী জুড়ে কড়া নজরদারি ও চিরুনি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে আবাসিক হোটেল, মেস, ছাত্রাবাস ও বস্তিগুলো। সম্প্রতি ঢাকায় একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে 22 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বৈঠকে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এলে বিষয়টি আরও গুরুত্ব পায়। সেনা সদর সূত্র বলছে, অভিযুক্ত মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, রাজধানীতে আগস্ট মাস জুড়ে অভিযান চালানো হবে। হোটেল, মেস ও বস্তিতে অবস্থানকারীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। আমরা সতর্ক আছি, যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, আগস্টকে ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। উল্লেখ্য, গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের আয়োজনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার বিরোধী স্লোগান দেয়া হয় এবং ঢাকায় অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা হয় বলে দাবি পুলিশের। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না এবং পুরো আগস্ট মাস জুড়ে থাকবে সর্বোচ্চ সতর্কতা। এ বাংলার মাটি থেকে আমার শরীর থেকে এখনো মির্জাফের গন্ধ যায়নি, কখনো যাবেও না। আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে, যারা লিডিং দিচ্ছে তারা, আর যারা নীল আন্দোলনকারী আছে ওরা কিন্তু এখানে নাই। এটা বানানো একটা দল, এটা গঠন করা হয়েছে, এটা কোনো গঠনতন্ত্র নাই। আমি মনে করবো এখানে এনসিপি গঠন সাংগঠনিক কাঠামোই বুঝে না, আমি মনে করি। কারণ আমরা যারা আন্দোলন করেছি তারা কিন্তু এনসিপিতে থাকা উচিত ছিল, অ্যাবসলিউটলি রাইট। এখন এনসিপিতে কারা আছে? যারা পয়সা ঢালছে তারাই আছে। ব্রিটিশ শাসন ছিল, আপনারা হয়তো জানেন না, আমার অনেক ছোট, স্নেহের তুল্য।
আমাকে মেরে তুই খাবি, তোকে মেরে আমি খাবো, এই রাজ কখনো যাবে না। এই তন্ত্র মন্ত্র হিসেবে চলতেই আছে। প্রতিটা, শুধু এনসিপি না, প্রতিটা পার্টিতে বৈষম্য হয়েছে, কেউ কিন্তু রুখে দাঁড়ায়নি। যখন এই ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল তখন তারা ছিল সবার জনগণের। এখন যখন এনসিপি দল গঠন হয়েছে, এখন দ্বিমত থাকবেই, কারণ ওই যে তোকে মেরে আমি খাবো, আমাকে মেরে তুই খাবি, এটা চলছে, চলবেই। আচ্ছা, আপনি কাদেরকে সমন্বয়ক বলছেন? এই হাসনাত, সার্জিস, নাহিদ, এখানে একটা মেয়ে আছে যারা, ও আমাদের সাথে আন্দোলন করেছে, আরও 3-4টা আন্দোলন করেছে। আন্দোলনকারীদেরকে নিয়ে, এই গণ অভ্যুত্থানকে নিয়ে হাসনিয়া, সার্জিস, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভাই ওরা ব্যবসা চালাচ্ছে। এই রাষ্ট্রনায়ক হয়েছে ওরা, এনসিপি দল গঠন করে ব্যবসা। এই দুনিয়াতে অনেক টাকাই তো এসেছে বহির্বিশ্ব থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আনেনি। এখন কেন তৃতীয় মাত্রায় আসে? এনসিপি হলো ডান পকেট ইউনূসের, জামাত হলো বাম পকেট, তাহলে কোনো তৃতীয় মাত্রা আসলে উপরের পকেটে কে? বিএনপি কোথায়? আপনি এখানে সাম্যের দ্বারে এসছেন, এখানেই তো বৈষম্য চলছে রে ভাই। আমি সকল জনগণকে বলবো যে একটা ভোট যদি হয়, কারণ আমার যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে আমি যদি 1971 সালের 1 লক্ষ শহীদের কর্মে আমার কর্ম ভাসিয়ে দিতে পারি, এখনো 1 বছর আমি নন স্টপ আহত হয়েও, কিছু না পেয়েও রাজপথে দাঁড়িয়েছি। সত্য বলতে গেলেই সবাই পাগল, সত্য বলতে গেলেই ওর মেন্টাল প্রবলেম। এখানেই বৈষম্য। তোমরা কি আমাকে চিনো? কতটুকু দেখেছো? 2023 সালে আমি শেখ হাসিনার বিরুদ্ধে ভাইরাল হয়েছি, ওর বিরুদ্ধে বলেছি যাত্রাবাড়ি আপনার ওই যে পার্কে আমি হয়েছি, আমি জেল খাটিনি তো তখন। আমি সবাইকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে তালিকাটা গিয়েছে, বৈষম্য তাড়িয়ে জুলাই যোদ্ধা তালিকা, এখানে আমরা যদি যারা রাজপথে ছিলাম, আহত নিহত পরিবার, এখনো একটা মা তার লাশ পায় নাই, তাহলে কিভাবে সাম্য আসছে? কে গুম করেছে, কে হত্যা করেছে? আপনারা হয়তো বলতে পারবেন যে আমি কেন এটা বিরোধিতা করছি না, আমি কারোই বিরোধিতা করি না, আমি সত্যের দাঁড়িয়ে আছি, আমি সাম্যের দাঁড়িয়ে আছি। এটা থাকবেই। কেন থাকবে আমি বলি, যারা এখন লিডিং নিয়েছে তারা এখন রিয়েল আন্দোলনকারীদের বিরুদ্ধে এনসিপিতে নিবে না। যারা লিডিং নিচ্ছে তারাই লুটেপুটে খাবে। বহির্বিশ্বের দিকে যতগুলি টাকা এসছে আন্দোলনের, সবগুলি পেট পকেটে, আমি তো পাইনি। এখনও কিছু কিছু ভুয়া আন্দোলনকারী জড়াচ্ছে, এনসিপিতে জড়াই বলছে আপু আসেন আপনি কাগজ তৈরি করেন ভুয়া। আমার কাগজ, আমি নিজের সেফটির জন্য আমি ঘর পাল্টাইছি, আমার কাগজ হারিয়ে গেছে, আমি কেন খাবো? প্রয়োজন নাই তো, আমার কোনো প্রমাণ নাই, আমি আন্দোলনকারী মুখে না, মুনকার নাকি লিখছে, স্বয়ং আল্লাহ দেখছে তো, আমি তো কাউকে অ্যালাউ করবো না। এই যে সবার আগে এনসিপির নাহিদ, সার্জিস, হাসনাদেরকে আমি বলবো, যারা রিয়েল আন্দোলন করেছে, আহত নিহত হয়েছে, যারা তালিকাভুক্ত হয়নি, ট্রাফিকের কাজ করেছে, যারা ত্রাণের টাকা লুট করেছে, ওদেরকে চিহ্নিত করো আগে, তাইলেই তোমরা ভোট কাস্টে দাঁড়াতে পারবা। কাস্ট হবে না, ভোট নিতে পারবে। এর আগে যতদিন আমার শরীর থেকে মির্জাফরের গন্ধ আমি ফেলে না দিব, ততদিন এই দেশে সাম্য আসবে না, বৈষম্য চলতেই থাকবে। আমি যদি 6 তারিখ থেকে গত বছর ফ্রাইডে আমার ছেলেকে এমএসসি ক্যাডেট কোচিংয়ে দিয়ে আমি আন্দোলনে নামতে পারি, আমি যদি বৈষম্যের শিকার হতে পারি, সবাই হবে। আল্লাহ পাক বলেছে আমি প্রতিটা বান্দাকে ছাড় দেব, ছেড়ে কাউকে দেব না। প্রতিটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এবং প্রতিটা ছাত্র প্রতিটা জায়গায় নিজের পেট পকেট ভরার জন্য নতুন দল খুঁজছে। আমি একটা কথা বলি, আমার মাকে হাত ধরে আমি হাঁটতে শিখেছি, আমার বাবাকে দেখেছি সুন্দর কথা বলতে, নামাজ পড়তে। আমরা তো সেই জায়গায় নাই, আমরা শুধু চেয়ারটা পেলেই খাবো আর যাব, কে পাবে না পাবে এটা আমরা কিন্তু দেখি না। এখানেই আমাদের এনসিপি বলেন, প্রতিটা পার্লামেন্টের এখানেই প্রবলেম, এগুলি দূর করতে হবে। আগে এই বাংলার লাল সবুজ পতাকাকে ভালোবাসতে হবে। আগে এই বাংলার লাল সবুজ পতাকাটা কে দিয়েছে? বাংলার অ ক খ আগে আনতে হবে, ইংরেজি ক্যালেন্ডার নামাতে হবে। আমি লেখক হিসেবে এটা জোরালোভাবে বলবো। এই যে বাংলার অ ক খ নিয়েও এখনো দুর্নীতি হচ্ছে, ইংরেজিটা আগে উঠিয়ে বাংলাটা নিচে নামিয়ে। তোমাদের কাউকে বললেও বলতে পারবে না তোমরা এত কষ্ট করছো, এই যে ইনকাম করছো, নিজের ঘাম ঝরাচ্ছ, আজকে বাংলা কয় তারিখ? এখানেই সাম্য নাই, এখানেই বৈষম্য, এখানেই সূচনা, এখানেই সমাপ্তি। Magnificent 100 here for Harry Brook. The counter-attack started just before lunch.
ওভাল টেস্ট জয়ের পথে ছিল ইংল্যান্ড। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যখন দলটির স্কোর ৬ উইকেটে ৩৩৭, তখন জয় থেকে তারা মাত্র ৩৭ রান দূরে। উইকেটে ছিলেন জেমি স্মিথ ও জেমি ওভারটন, কিন্তু ঠিক তখনই হানা দেয় প্রকৃতি। আলোক স্বল্পতার পর নামে বৃষ্টি। চতুর্থ দিনের খেলা আর শুরু হয়নি, ফলে ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। এর আগ পর্যন্ত ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২৬৩, সেটা ১৯০২ সালে। সেই রেকর্ড ভাঙতে মুখিয়ে থাকা ইংল্যান্ডকে ম্যাচ শুরুর পর থেকেই ফেভারিটই মনে করা হচ্ছিল না। কিন্তু এই ইংল্যান্ড বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে পুরনো হিসাব নিকাশ তছনছ করে দিতে পটু। ইংল্যান্ডের রান তাড়ার ভিত্তি গড়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক। দুজনের ১৯৫ রানের জুটিতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩০১। ব্রুক ১১১ রান করেন, সঙ্গী রুটের ব্যাটে আসে ১০৫। ভারতীয় বোলাররা ছিল কার্যত অসহায়। তবে ম্যাচ হেলে পড়ার আগেই ফেরেন ব্রুক। আকাশদ্বীপের বলে মিড অফে ক্যাচ দেন সিরাজ। অথচ এই ব্রুককেই একসময় ১৯ রানে ফেরানো সম্ভব ছিল। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সিরাজের নেয়া একটি দুর্দান্ত ক্যাচ পা সীমানায় লাগায় ছক্কায় রূপ নেয়। সেদিন যদি সেই ক্যাচটি বৈধ হতো, ইংল্যান্ডের স্কোর হতো ৪ উইকেটে ১৩৭। ব্রুকের বিদায়ের পর আরও উত্তেজনা। প্রসিদ্ধ ফেরান জো রুটকেও। একসময় জয় থেকে ৭৩ রান দূরে থাকা ইংল্যান্ড ৩১ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। প্রাকৃতিক কারণেই খেলা স্থগিত হয় আর নাটকীয়তায় ভরা সিরিজের শেষ টেস্ট পঞ্চম দিনে গড়ায়। বৃষ্টি না হলে ইংল্যান্ড রেকর্ড গড়ে ম্যাচ জিতে যেতে পারত, কিংবা ভারত ফিরে পেতে পারত হারতে বসা লড়াই। এখন সব চোখ আগামী দিনের আকাশে। সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংসে ২২৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৯৬। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৭ ও ৭৬.২ ওভারে, দ্বিতীয় ইনিংস ৩৩৯ রানে ৬ উইকেট। চতুর্থ দিন শেষে এই হচ্ছে খেলার ফলাফল। গণঅভ্যুত্থানের সময় হত্যা ও সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। সরকার পতনের পর ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৭৬১টি মামলা, যাতে আসামি হিসেবে নাম এসেছে ১১৬৮ জনের। এর মধ্যে ৬১ জন পুলিশ সদস্যকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার রাজধানীর মাইডা সেন্টারে আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১ বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র জনতার উপর হামলা, হত্যার ইন্ধন দেয়া এবং নির্দেশ দেওয়ার অভিযোগে সারা দেশে এখনো পর্যন্ত ১৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি সরাসরি হত্যা মামলা। পতিত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে অন্তত ৮৭ জন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন বলে জানানো হয়। মামলাগুলোর মধ্যে প্রায় ৭০% সন্তোষজনক অগ্রগতি হয়েছে এবং ৬০ থেকে ৭০টি হত্যা মামলা তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। একই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আকরাম। এখনো পর্যন্ত ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং মামলা হয়েছে ২৭টি। অভিযুক্ত ২০৬ জনের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও ট্রাইব্যুনালের বিচার কাজ কিছুটা ধীর গতিতে চলছে বলে মন্তব্য করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনের সময় দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো এখনো কার্যকর জবাবদিহির ঘাটতিতে রয়েছে, যা সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মত টিআইবির। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, ফেলো মোহাম্মদ জুলকার নাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন। চাঁদাবাজির অভিযোগে ঢাকার গুলশান থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে স্বেচ্ছায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিয়াদ জানান, ১০ লাখ টাকা চাঁদাবাজির অর্থ তিনি ও তার সহযোগী জানে আলম অপু সমান ভাগে ভাগ করে নিয়েছেন। রিয়াদ বলেন, গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। জবানবন্দিতে রিয়াদ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে তারা গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে এই কাজ করেন। পুলিশ সদস্যদের সঙ্গে প্রথমবার অভিযান চালাতে গিয়ে বাসায় শাম্মীকে না পাওয়ার পর পরদিন সকালে পানি খাওয়ার অজুহাতে বাসায় প্রবেশ করেন রিয়াদ ও অপু। এরপর বাসায় থাকা শাম্মীর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন, কিন্তু বাসায় সেই পরিমাণ টাকা না থাকায় শেষ পর্যন্ত ১০ লাখ টাকা নিয়ে চলে যান তারা। রিয়াদ জানান, ওই টাকাও তারা দুজনে সমান ভাগে ভাগ করে নেন। আরও ৪০ লাখ টাকা নিতে ২৫ জুলাই আবারও শাম্মীর বাসায় গেলে পুলিশের হাতে ধরা পড়েন।
তবে তার সহযোগী অপু সে সময় পালিয়ে যায়। জবানবন্দিতে রিয়াদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় পুলিশের সহযোগিতা করেছেন তিনি। ঘটনার দিন গুলশান জোনের ডিসির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোন আলাপের মাধ্যমেই অভিযানের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। রিয়াদ আরও জানান, গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে তারা অভিযানে যান। সেদিন ভোরে শাম্মী আহমেদকে বাসায় না পেয়ে ফিরে আসেন, তবে পরে ব্যক্তিগতভাবে ফের বাসায় গিয়ে টাকা আদায় করেন। মামলা তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতে রিয়াদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে বিচারক তা গ্রহণ করেন। অপর 3 আসামি ইব্রাহিম হোসেন, সাকদাউন সিয়াম ও সাদমান সাদাব, যারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ছিলেন, তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান।